Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তো আমরা ইংলিশ ভার্সন ক্লাস লাস্ট আমাদের রিলিজিয়াস মুভমেন্ট অব্দি পড়া হয়েছিল, গুপ্ত এম্পায়ার এবং গুপ্ত আমাদের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অব্দি পড়া হয়েছিল। আজকের আমাদের টপিক সেটা হচ্ছে মৌর্যান এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য অশোক, এবং তারপরে আমরা দেখবো যদি আমাদের এখানে টাইম থাকে তাহলে আমরা পরবর্তী মৌর্যটাও এখানে পড়ে নেবো, কারণ পরবর্তী মৌর্য থেকে আমাদের খুব বেশি কন্টেন্ট লাগে না। তো মৌর্যান এম্পায়ার সম্পর্কে আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো আমরা জাস্ট ইংলিশ ভার্সনের ক্লাসে কিছু কিছু জিনিস রিপিট করব। যে দ্য মোস্ট টু ইম্পর্টেন্ট সোর্সেস অফ মৌর্যান হিস্ট্রি, আমরা জেনেছি যে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা দুটো বই থেকে সব থেকে বেশি জানতে পারি। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অর্থশাস্ত্র, যার রাইটার হচ্ছে আমাদের কৌটিল্য, যাকে আমরা চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বলে থাকি। কৌটিল্যর লেখা বই অর্থশাস্ত্র। এবং আরেকটা বিখ্যাত বই হচ্ছে ইন্ডিকা, যার রাইটার হচ্ছে মেগাস্তিনিস। মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। যেটা বলা রয়েছে দেখো, অর্থশাস্ত্র রিটেন বাই কৌটিল্য নোন অ্যাজ চাণক্য। চাণক্য ছিল, চাণক্য বা কৌটিল্য। প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য প্রধানমন্ত্রী ছিলেন। which describes how to good government should be organized, যেটা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা রাজ্য পরিচালনার সম্পর্কে, কিভাবে একটা সুষ্ঠু রাষ্ট্র গঠন করা যায় সেই সম্পর্কে আমরা তথ্য পেয়ে থাকি। আরেকটা সোর্স আমরা অলরেডি বলেছি যে ইন্ডিকা, যে বিখ্যাত বই মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা। মেগাস্তিনিস কে ছিল? অ্যাম্বাসেডর অফ সেলুকাস নিকোটার। আমরা পড়েছি সেলুকাস নিকোটার। সেলুকাস গ্রিক প্রশাসক ছিল। গ্রিক প্রশাসক সেলুকাস নিকোটার চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। আমরা মনে করো আমরা এর হিস্ট্রি আমরা পড়েছি যে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক প্রশাসককে ভারত থেকে বিতাড়িত করার ফলে কি করেছিল, সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে আক্রমণ করেছিল, এবং সেই আক্রমণের সূত্রে সেলুকাস সেখানে পরাজিত হওয়ার ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে প্রথম আন্তর্জাতিক একটা চুক্তি স্বাক্ষর করেছিল। এবং গ্রিকদের সাথে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের সুসম্পর্ক স্থাপনের জন্য মেগাস্তিনিসকে পাটলিপুত্রতে পাঠিয়েছিল সেলুকাস নিকোটার, এবং তার সেলুকাসের কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়েছিল। তো মেগাস্তিনিস wrote not only about the capital of Patliputra but also about the Mauryan Empire as a whole and about the society. এটা কিন্তু আমরা পড়েছি যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বা ইন্ডিকা বই থেকে আমরা জানতে পারি কোন নগরী সম্পর্কে, পাটলিপুত্র নগরী সম্পর্কে জানতে পারি, এবং তার সাথে সাথে মৌর্য শাসন ব্যবস্থা, যেটাকে মৌর্য প্রশাসন ব্যবস্থা বা পৌর শাসন ব্যবস্থা, অ্যাজ ওয়েল এজ টোটাল মৌর্যান এম্পায়ার সম্পর্কে জানতে পারি। The history of Ashok region can be framed as on the basis of the edict. কিন্তু অশোকের সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি তার বিভিন্ন এডিক্টের থেকে। এডিক্ট বলতে কি হয়, যে অশোক কি করেছিল, তার যে কীর্তিগুলো বিভিন্ন পাথরে খোদাই করত। বিভিন্ন পাথর বড় এডিক্ট, যেগুলোকে স্তম্ভ বলে থাকি, বিভিন্ন পাথর সমস্ত এডিক্টে খোদাই করত। এবং ফার্স্ট কিং ছিল যে রাজ্যে নিজের কীর্তি পাথরে খোদাই করেছিল। কিন্তু অশোকের রিজিয়ন সম্পর্কে আমরা অশোকের বিভিন্ন এডিক্ট থেকে জানতে পারি। এবং আরেকটা বিখ্যাত সোর্স আমরা বলে থাকি যে মৌর্যান এম্পায়ারের, সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস বই। খুবই ইম্পর্টেন্ট একটা বুক, মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস বইটা লিখেছিল বিশাখা দত্ত। এই বিশাখা দত্ত, আমি তোমাদের বোর্ডে ছিলাম যে বিশাখা দত্ত
মুদ্রা রাক্ষস বইটার রচয়িতা। এই বই থেকে আমরা জানতে পারি কি ব্যাপারে, এই বই থেকে আমরা জানতে পারি কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে, কিভাবে কৌটিল্যকে যে ধননন্দ, এখানে লেখা রয়েছে আই থিঙ্ক, আচ্ছা যদি না পূর্বা প্রিন্সেস ডিপিটেড নন্দস, অ্যাকচুয়ালি ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্যকে অপমান করেছিলেন বলে কৌটিল্য তার প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিল। এবং এই সম্পর্কে যে রাইটিং লেখা রয়েছে, হিস্ট্রি লেখা রয়েছে মুদ্রা রাক্ষস বইতে। আমরা অলরেডি এটা পড়েছি যে ধননন্দকে আমরা পড়েছি যে কিভাবে ধননন্দকে পরাজিত করার জন্য চন্দ্রগুপ্ত আমাদের কৌটিল্য তারই মন্ত্রীদের সাহায্য নিয়েছিল, সেই সম্পর্কের তথ্য আমরা মুদ্রা রাক্ষস বইতে পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন জৈন এবং বৌদ্ধ বিভিন্ন ট্রেডিশন রয়েছে যার মাধ্যমে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। তার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের ডেথ, যেগুলো জৈন যে স্ক্রিপচার রয়েছে সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের ডেথ সম্পর্কে বলা রয়েছে। আমরা এটা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের ডেথ হয়েছিল মহীশূরের শ্রাবণ বেলগোলাতে, এবং সেটা হচ্ছে জৈন রীতি অনুযায়ী, যেটাকে আমরা সাল্লেখানা বলে থাকি, মানে অনশনের মাধ্যমে মৃত্যুবরণকে আমরা সাল্লেখানা বলে থাকি। সেটা থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম খুব বেশি পপুলার ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। আর বৌদ্ধ কিছু ওয়ার্ক, মানে বৌদ্ধ কিছু থট আমরা পেয়ে থাকি দীপবংশম মহাবংশম বই, এবং অশোক তার জীবনে যেরকম বৌদ্ধ ধর্মের জন্য তিনি কাউন্সিল অনুষ্ঠিত করেছিলেন, থার্ড কাউন্সিল যেটা হয়েছিল, এবং সেই সংক্রান্ত আমরা তথ্য জানতে পারি অশোকের সময়ে। তাহলে অশোক ফলোয়ার অফ যদি বলি তাহলে বুদ্ধিজম হবে, আর চন্দ্রগুপ্ত মৌর্য ফলোয়ার অফ জৈনিজম হবে। মৃচ্ছকটিকম বলে একটা বই, বিখ্যাত বই রয়েছে মৃচ্ছকটিকম, যার রাইটার হচ্ছে কালিদাস। কালিদাসের লেখা মালবিকাগ্নিমিত্রম একটা বই রয়েছে। মালবিকাগ্নিমিত্রম একটা বই যেটা রচনা করেছেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের লেখা বিখ্যাত বই মালবিকাগ্নিমিত্রম। সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের যে পুষ্যমিত্র শুঙ্গ কিভাবে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথকে পরাজিত করেছিল, এবং পরবর্তীকালে শুঙ্গ রাজা অগ্নিমিত্র শুঙ্গের জীবন, মানে কাহিনীও আমরা এই মালবিকাগ্নিমিত্রম বইতে পেয়ে থাকি। সেটাও একটা মৌরিয়ান রুল এবং শুঙ্গ রুল সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে। এছাড়াও কিছু সোর্স আমরা জেনে থাকি, যেটা হচ্ছে ইনস্ক্রিপশন অফ জুনাগড়, যে জুনাগড় ইনস্ক্রিপশন যেখান থেকেও আমরা পেয়ে থাকি, যেখান থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, রাজত্বের সময় যে সুদর্শন হ্রদ নির্মাণ করা হয়েছিল সেই সম্পর্কে আমরা জুনাগড় ইনস্ক্রিপশন থেকে জানতে পারি। এছাড়া ইনস্ক্রিপশন অফ অশোকের বিভিন্ন রক এবং পিলারের মাধ্যমে আমরা তার সময়ের বিল্ডিং স্টোরি সম্পর্কে জানতে পারি। বিভিন্ন মনুমেন্ট স্থাপন হয়েছিল মৌরিয়ান এম্পায়ারে, যেগুলো তার কালচার, সিভিলাইজেশন গুলো সম্পর্কে জানায়। এছাড়া বিভিন্ন বৌদ্ধদের যে স্তূপ, বিহার এবং যেসব কেভ রয়েছে, সেই কেভ মানে বৌদ্ধ স্তূপ, বিহার এবং কেভ, এগুলো সম্পর্কেও আমরা সেই সময় জানতে পারি। এগুলো ছাড়াও আমরা এই সময় মৌরিয়ান এম্পায়ারের আর্কিটেকচার এবং কিছু মৌরিয়ান আর্ট সম্পর্কে আমরা জানবো। তো আমাদের টোটালি মৌরিয়ান এম্পায়ারের মধ্যে পড়তে হবে কোন কোন জিনিস? মৌরিয়ান এম্পায়ারের মধ্যে আমাদের পড়তে হবে, প্রথমে ফার্স্ট অফ অল পড়তে হবে ইন্ট্রোডাকশন সম্পর্কে। ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, যে মৌরিয়ান এম্পায়ারের মধ্যে ইন্ট্রোডাকশন আমরা যাবো, যে অলরেডি যেটা পড়লাম। এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে আমরা একটু এরপরেই পড়বো। তারপর রাজা বিন্দুসার সম্পর্কে আমরা পড়বো। নেক্সট আমরা রাজা অশোক সম্পর্কে পড়বো। তারপর কিছু মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, মৌরিয়ান কিছু আর্ট সম্পর্কে জানবো, এবং মৌর্যদের মৃত্যুর পরে কিভাবে এম্পায়ারটা আস্তে আস্তে বিলুপ্ত হলো সেগুলো সম্পর্কে আমরা জানবো। নেক্সট দেখো, প্রথমে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানবো। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে যে চন্দ্রগুপ্ত মৌর্য was the founder of Mauryan dynasty. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে, আমরা জানি। He took the advantage of growing weakness and unpopularity of Nandas in the last day of his rule. With the help of Chanakya, he defeated the Nandas and established the rule of the Mauryan dynasty. যে নন্দদের শেষ রাজা ধননন্দের সময়, যখন ধননন্দদের উইকনেস আর আনপপুলারিটির কারণে, প্লাস তাদের
ইন্টারনাল ষড়যন্ত্রের কারণে এবং অবশ্যই চাণক্য বা কৌটিল্যের সহায়তায় কি করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্যান এম্পায়ার এস্টাবলিশ করতে সক্ষম হয়েছিল। চন্দ্রগুপ্ত erected a big empire with which not limited in the Bihar but also extended to the western and northwestern India and the Deccan. চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্য প্রথমে বিহারে হয়েছিল, সেই কারণে প্রথমে কিন্তু তার সাম্রাজ্য বিহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেটা ধীরে ধীরে চন্দ্রগুপ্ত মৌর্য আমাদের পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত এবং কিছু কিছু ক্ষেত্রে দাক্ষিণাত্য ডেকানের মধ্যেও তার সাম্রাজ্য এস্টাবলিশমেন্ট করতে পেরেছিল। The Mauryan ruled over the whole of the subcontinent in the northwest. They penetrated over the certain area not included in the British rule. চন্দ্রগুপ্ত শুধুমাত্র একটা রাজা বলা হয় না, হি কল্ড হিমসেলফ দ্য কোর্ট অ্যান্ড গেভ জাস্টিস। যেটা আমাদের বলা হয় যে তিনি নিজে যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বলা হয় সেটা চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বলা হতো। তাহলে হি হিমসেলফ অ্যাটেন্ডেড দ্য কোর্ট অ্যান্ড গিভ জাস্টিস মানে কি, প্রত্যেক যখন হচ্ছে বিভিন্ন বিচার হতো তখন তিনি সেই কোর্টে উপস্থিত থাকতেন এবং তাদেরকে মানে বিচার দেওয়ার জন্য তিনি করতেন। তাহলে হি অ্যাপয়েন্টেড দ্য হাই অফিসার কিছু যে সচিবালয় যেটা আমত্ত মন্ত্রী অফ হাই মিনিস্টার, এছাড়া পুরোহিত অর দ্য হাই প্রিস্ট যেটাকে মানে সবচেয়ে বড় পুরোহিতকে পুরোহিত বলা হতো। তারপর হচ্ছে অধ্যক্ষস্থল অ্যাপয়েন্টেড দ্য করসপন্ডিং উইথ দ্য মন্ত্রী পরিষদ। তো এইভাবে বিভিন্ন আমরা মৌর্য শাসন ব্যবস্থাটাও পড়েছিলাম, সেখানে কিছু কিছু পোস্ট, তার মধ্যে পুরোহিত পোস্ট আমাদের গুরুত্বপূর্ণ, আমত্ত পোস্ট আমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো সম্পর্কে আমরা পড়েছি। আমত্ত মানে সব থেকে মন্ত্রীদের মধ্যে সব যে রাজার কাছাকাছি থাকে তাকে আমত্ত বলা হয়, মানে সবচেয়ে হাইয়েস্ট মন্ত্রী। পাটলিপুত্র অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিড ওভার 6 কমিটি entrusted with the sanitation care of foreigner registration and the birth and death regulation of weight and measure of similar and other function। কি হতো, পাটলিপুত্র নগরী যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা বিভিন্ন কমিটি, 6টা কমিটির মাধ্যমে ইনশিওর করা হতো। এই কমিটিগুলো দেখভাল করতো যে বিদেশ থেকে যারা ফরেনার আসছে বা জন্ম মৃত্যুর হিসাব রাখা বা প্রত্যেকে যাতে ঠিকঠাক ট্রেড করছে কিনা, রাজ্যের মধ্যে কাউকে ঠকানো হচ্ছে কিনা, সমস্ত কিছু নজর রাখার জন্য কমিটি থাকতো। চন্দ্রগুপ্তের গভর্নমেন্ট ডিভাইডেড ইন্টু দুটো পার্টে ডিভাইড করেছিল, একটা হচ্ছে সেন্ট্রাল যেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন বিভাগ বলা হয়, আর একটা হচ্ছে প্রভিন্সিয়াল মানে যেটাকে হচ্ছে আমরা এই ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন বলে থাকি, কিছুটা সেরকম, যে সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল গভর্নমেন্টে ভাগ করেছিল। এম্পায়ারকে বিভিন্ন প্রভিন্সে তিনি ভাগ করেছিলেন, যে দা এম্পায়ার যে সাম্রাজ্য কিছু প্রভিন্সে ভাগ ছিল, আবার কিছু প্রভিন্স যেগুলো ছিল সে প্রভিন্স আবার কিছু ডিস্ট্রিক্ট বা হচ্ছে যেগুলো আমাদের জেলা বলা হয় সেই জেলায় বিভক্ত ছিল। তাহলে যে গভর্নমেন্ট ছিল, যে এম্পায়ার যেটা ছিল সেটা ডিভাইডেড ছিল, এম্পায়ার ডিভাইডেড ইন্টু প্রভিন্স, প্রভিন্স ডিভাইডেড ইন্টু ডিস্ট্রিক্ট। তাহলে এইভাবে বাট দ্য এক্সাক্ট নাম্বার অফ প্রভিন্স ঠিকঠাক ভাবে জানা যায়নি। According to the journal literature, the last day of Chandragupta Maurya converted into Jainism and given up his throne in the favor of his son Bindusar and became a monk. এটা আমরা পড়ি চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিল, তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করে ভদ্রবাহুর সাথে দাক্ষিণাত্যে বন বেলায় গিয়েছিলেন এবং প্রায় 12 বছর থাকার পরে সেখানে হচ্ছে সাল্লেখানা বা অনশনের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসন তার সুযোগ্য পুত্র যেটাকে আমরা বিন্দুসার বলে থাকি, বিন্দুসার সম্পর্কে খুব বেশি ইনফরমেশন আমাদের হয় না। চন্দ্রগুপ্ত মৌর্য succeeded over his son Bindusar, defeated the ruler of 16 kingdom and added his land to the empire। এবং প্রত্যেকটা তিনি দেখো যোগ্য উত্তর সূরি ছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্য যেখানেই এন্ড করেছিল সেখান থেকে কিন্তু বিন্দুসার স্টার্ট করেছিল। এই কারণে বিন্দুসার কিন্তু প্রায় সমগ্র ভারতকে যোগ করতে পেরেছিল। Mauryan Empire spread over the whole Indian subcontinent except কলিঙ্গ, যে কলিঙ্গটাকে তিনি কিন্তু অ্যাড করতে পারেননি, যেটা পরে অশোকের সময় অ্যাড হয়েছিল, এবং ফিউ কিংডম ইন সাউথ কিছু কিংডমকে অ্যাড করতে পারেননি।
এবার আমাদের মৌর্যান এম্পায়ারের সবথেকে ইম্পর্টেন্ট যার সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে অশোক। অশোক ওয়াজ দ্য মোস্ট ফেমাস মৌর্যান এম্পায়ার অ্যান্ড দ্য গ্রেটেস্ট রুলার। অশোক গভর্নড হিজ কিংডম ওয়েল অ্যান্ড নিউমারাস রক ইন তার যে বিভিন্ন যে রক এডিক যে হচ্ছে স্তম্ভ শাসন মুখ্য শাসন যেগুলো রয়েছে স্প্রেড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া গেভ এ লট অফ ইনফরমেশন গ্রেট রুলার। তাহলে তার সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা পড়েছিলাম 273 উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হলো। তার রাজ্যাভিষেক হয়েছিল 269 এবং তার অষ্টম বর্ষে অর্থাৎ 261 খ্রিস্টপূর্বে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং পড়েছিলাম আমরা 271 রাজ হিসেবে মনোনীত করলে 269 কেন হয়েছিল যে বলা হয় তিনি তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তো তার সাম্রাজ্যের 11তম অষ্টম সে অশোক যখন কিং হলেন অষ্টম বর্ষে তিনি কি করলেন কলিঙ্গ করলেন। কলিঙ্গ বলতে অনলি কিংডম হুইচ ওয়াজ নট আন্ডার দ্য মৌর্যান কন্ট্রোল। যখন অশোক রাজা হিসেবে আসেন কিন্তু কলিঙ্গ মৌর্যান কন্ট্রোলের মধ্যে ছিল না। কলিঙ্গ ওয়াজ ইম্পর্টেন্ট অ্যাজ ইজ কন্ট্রোল ইন দ্য ল্যান্ড সি রুটেড অফ সাউথ ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তাহলে কলিঙ্গ অশোক করেছিল। কলিঙ্গ যুদ্ধ করার পিছনে অশোকের এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ ছিল। কারণ কলিঙ্গের যে রুটটা ছিল বা কলিঙ্গ অবস্থিত ছিল সমুদ্রের পাশে ল্যান্ড অফ দ্য সি রুট, মানে কেউ ট্রেড করতে গেলে তাকে অবশ্যই কলিঙ্গের মধ্য দিয়ে যেতে হবে। এইখানে কলিঙ্গ প্রচুর হাই পরিমাণ ট্যাক্স বসানো যেত। প্লাস বিভিন্ন সাউথ ইন্ডিয়া এবং সাউথ এশিয়া দক্ষিণ বা এশিয়ারা ট্রেড করতে আসতো, তারা কিন্তু কলিঙ্গতে এসে ট্রেড করতো। এই কারণে কি হতো কলিঙ্গ বাণিজ্যিক দিক থেকে যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল। এই কারণে কলিঙ্গের অধিকারের জন্য অশোক যুদ্ধ করেছিল। অশোক অ্যাটাক কলিঙ্গ এন্ড কনকিউরড আফটার এ যেটাকে হচ্ছে ফিরিস ব্যাটেল বলা হয়। খুব নিষ্ঠুরতার সাথে তিনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে কলিঙ্গ ত্যাগ করেছিলেন। দ্য ওয়ার অফ দ্য কলিঙ্গ ওয়াজ টার্ন ইনটু দ্য লাইফ অফ অশোক। তো এটা একটা বলা হয় যে কলিঙ্গ যুদ্ধের পরে অশোক সেখানে ডেথ ডিস্ট্রাকশন এন্ড দ্য সাফারিং দ্যাট হি ওয়াজ স ইন মেড হিম ভেরি স্যাড। হি রিয়েলাইজড futility of fighting a war and vowed not to fight any more wars. Reserve his life, rest of his life to serve people. তো এটা আমি বললাম যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ দেখে রক্তপাত দেখে তিনি কি করেছিলেন দুঃখিত হয়েছিলেন। দুঃখিত হয়ে আর যুদ্ধ না করার পরিকল্পনা নিয়ে দেশের মানে মানুষের সেবা করার জন্য তিনি নিজেকে ডিভোটেড করেছিলেন। এবং লাইক হিজ প্রিসেডার্স অ্যাজিউম দ্য টাইটেল অফ প্রিয়দর্শিনী। অশোক থেকে আচ্ছা হ্যাঁ প্রিয়দর্শিনী টাইটেল নিয়েছেন এবং হচ্ছে দেবনাম প্রিয়, যেটা বিলার অফ দ্য গড মানে ভগবানের যে প্রিয় দেবনাম হিসেবে ঘোষণা করেছিলেন। আর প্রিয়দর্শিনী যেটা প্লিডিং টু দ্য লুকড অ্যাট মানে যাকে দেখে সবাই মনে করে না মানে খুব সুন্দর মানে ভালো এরকম একটা প্রিয়দর্শিনী। তো এইটো টাইটেল প্রিয়দর্শিনী আর হচ্ছে দেবনাম প্রিয়। দেবনাম প্রিয় যেটা দেবনাম প্রিয় প্রিয়দর্শী দেবনাম প্রিয় নিয়েছিলেন। আর সারনাথ ইনস্ক্রিপশনে থার্ড টাইটেল যেটা হচ্ছে ধর্মাশোক বলা হয়। চণ্ডাশোক থেকে তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন এবং এর উল্লেখ বলা হয়, এর যে উল্লেখ পাওয়া যায় এটা হচ্ছে আমরা পাই সারনাথ ইনস্ক্রিপশনে। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোন ইনস্ক্রিপশন থেকে আমরা যে ধর্মাশোক ছিল সেটা সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে সারনাথ ইনস্ক্রিপশন। আচ্ছা বলো এর মধ্যে কোনো ডাউট আছে? খুব একটু ফার্স্ট বলে দিলাম, যদি কারো কোনো ডাউট থাকে বলো, কোনো যদি ইনফরমেশন বুঝতে না পারো বলো। কারণ আমাদের ইংলিশ ভার্সনে রাজাগুলো সম্পর্কে দেবনাম প্রিয়টা হচ্ছে এটা হচ্ছে তোমার ওই মাস্কিতে হবে, এটা তোমার মাস্কি লেখাতে হবে, মাস্ক্রিপশন। আচ্ছা আচ্ছা এবার অশোকের যে এডিক্ট গুলো পাওয়া গেছে রক এডিক্ট, সেই রক এডিক্ট গুলো আমরা 14টা রক এডিক্ট আমরা পেয়েছি। 8টা বেশি আমরা পেয়েছি ধৌলি, গিরনার, জৌগুডা, কলসি, মানসেরা। আমরা হচ্ছে টোটাল নামগুলো দেখো অলরেডি হচ্ছে বাংলা ভার্সনের নোটটায় দেখবে টোটালি লেখা রয়েছে নামগুলো। আর মেন এডিক্ট গুলো আমরা 13টা প্লেসে পেয়েছি, যেটা হচ্ছে বিরাট,
ব্রহ্মগিরি, তারপর হচ্ছে আমরা জ্যোতির্লিঙ্গেশ্বর, মাসকি, এই যে পালকিগুন্ডা, এগুলো রয়েছে। টোটাল আমাদের নামগুলো আমাদের 13টা প্লেসে রয়েছে। তার মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের দেখো, বেঙ্গলি ভার্সনের নোটটাতে আমি কিন্তু টোটালি তোমাদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রক এডিক্ট গুলো সম্পর্কে আমি ওখানে এক্সপ্লেন করে দিয়েছি। কনসেপ্ট এখানে বলেছিলাম যে 14টা রক এডিক্টের বিষয়বস্তু, সেগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। ইম্প্যাক্ট অফ ধর্ম, যেটা ফোর্থ বলেছিলাম, যে অ্যাপয়েন্টমেন্ট অফ ধর্ম মহামাত্র, এটা ফিফথ রক এডিক্ট আমি বলেছিলাম এটা পড়তে। অফ অ্যানিম্যাল স্যাক্রিফাইস, মানে যে পশু বলি নিষিদ্ধকরণ করা হয়েছিল প্রথম অনুশাসনে। আমি এগুলো কিছু কিছু মার্ক করে দিয়েছিলাম, দেখবে সেগুলো আমাদের করলেই হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা 13তম কলিঙ্গ যুদ্ধের বিবরণ কোন ইনস্ক্রিপশনে রয়েছে, এটা 13 নম্বর ইনস্ক্রিপশনে রয়েছে। ওকে, আর বাকিগুলো সেগুলো আমাদের মনে হয় যেগুলো বাকিগুলো আমাদের সেভাবে পড়তে হয় না, 13টাই বেশি ইম্পর্টেন্ট। আর ধর্ম হচ্ছে যে নিয়ম 5 নম্বর, এটা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, অশোকের ধর্ম সম্পর্কে, অশোকের ধর্মকে আমরা ধর্ম না বলে ধম্ম বলে থাকি। তার কারণ কি, অশোকের ধর্ম যেটা ছিল ধম্ম, সেটা প্রাকৃত ওয়ার্ড লেখা ছিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রাকৃত ওয়ার্ডে, যে ফ্রম দ্য সংস্কৃত টার্ম, যেটা প্রাকৃত ওয়ার্ড যেটা ধর্ম, এটা নেওয়া হয়েছিল সংস্কৃত টার্ম ধর্ম থেকে, হুইচ মিন যেটাকে বলা হয় রিলিজিয়াস ডিউটি। এবং অশোকের যে ধম্ম কথা বলা হয়েছে, এটা কিন্তু অনেকাংশে ধর্ম থেকে আলাদা। কারণ অশোক গেভ পলিসি দ্য কনকোয়েস্ট অফ থ্রু দ্য ওয়ার্ল্ড, যে অশোক কি করেছিল, যে দিগ্বিজয় নীতি অর্থাৎ রাজ্য নীতি থেকে অশোক সরে এসে কি করে, অশোক ধর্ম বিজয় নীতি গ্রহণ করা শুরু করে। তো কি করে, রাজ্য বিজয় কনকিউর থ্রু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ রাজ্য জয় করার পরিবর্তে রিগেন টু ফলো এ পলিসি অফ কনকোয়েস্ট থ্রু দ্য ধর্ম, ধর্মের মাধ্যমে রাজ্য জয়ের উপর গুরুত্ব দিলেন। যেটাকে ধর্ম চণ্ডাশোককে ধর্মাশোকে পরিণত করা, ভেরি ঘোষ ধম্ম ঘোষে পরিণত, যেটা আমরা যেভাবে এক্সপ্লেন করতে পারি কোনো অসুবিধা নেই। বা দিগ্বিজয়কে ধর্ম বিজয়, যেভাবে আমরা বলবো টোটালটাই কারেক্ট। আসল কথা যে যুদ্ধ ছেড়ে দিয়ে ধর্মের মাধ্যমে রাজ্য জয় তিনি শুরু করেন। এবং অশোকের ধর্ম রিলেটেড টু দ্য নর্মস অফ সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিস বলেছিলাম। অশোকের ধর্ম অনেকাংশে ধর্ম না হয়ে বিভিন্ন সোশ্যাল যে বিহেভিয়ার রয়েছে, তোমার প্রতি ভালো কর্তব্য পালন করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এই ধরনের কিছু উল্লেখ যেগুলো অশোকের ধর্মতে বলা হয়েছে, এই জন্য এটাকে সোশ্যাল বিহেভিয়ার এন্ড অ্যাক্টিভিটিস এর নর্মস বলা হচ্ছে। ইট নর্মস ইটস মেনশন ইন দ্য অশোকের এডিক্ট, দিস পলিসিস ইজ নেম সাইন দ্য ইউনিক রিলিজিয়াস। এই জন্য অশোকের নামকে আমরা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বলে থাকি। অশোক তার মৃত্যুর পরে কি হলো, অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট টেক্সট, অশোক প্রায় 27 ইয়ার 27 বছর রাজত্ব করেছিলেন। The subsequent history of the modern under his successor was very inadequately known. যে অশোক সম্পর্কে যে পরে, অর্থাৎ অশোকের পরের হিস্ট্রি কিন্তু আমরা খুব বেশি কোনো জায়গাতে পাই না। ডাইরেক্ট আমাদের বলে দেওয়া হয় যে শেষ রাজা ছিল বৃহদ্রথ, এবং অশোকের পরে মাঝখানের যে রাজারা ছিল তাদের সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি ইনফরমেশন পাই না। বিকজ দিস ইজ বিকজ দ্য স্টেট ডিইন্টিগ্রেশন সিম টু হ্যাভ সেট ইন ইমিডিয়েটলি আফটার অশোকের ডেথ। মানে কি হচ্ছে, বিভিন্ন রাজ্যের মধ্যে ডিইন্টিগ্রেশন, স্টেট অফ ডিইন্টিগ্রেশন, মানে যেসব রাজ্যরা ছিল তারা নিজেরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন হতে শুরু করলো। প্রপার কোনো নেতৃত্ব ছিল না। এই কারণে ধীরে ধীরে অশোকের মৃত্যুর পরে সাম্রাজ্যটা ডিক্লাইন করলো। The post-Ashokan period is a dark chapter of Indian history and no first rate of source material is available in the period. এই সম্পর্কে আমরা কোনো রকমের বেশি সোর্স আমরা কিন্তু পাই না। যেটাকে তিবর, দ্য সন অফ অশোক, তিবর অশোকের একমাত্র একটা ছেলে ছিল। তিবর আমরা নামগুলো পড়েছি। দ্য আদার থ্রি সংস আর কুনাল, জুলকা এবং মহেন্দ্র। আচ্ছা, এই জুলকার নামটা মনে আছে? বলেছিলাম জুলকা কে ছিল, কোথায় অ্যাপয়েন্ট করা হয়েছিল বা কে ছিল, মনে আছে জুলকা? মনে আছে কারো? না স্যার। দেখি, শাশ্বতী তোমাদের তো রিসেন্ট হয়েছে, খুব বেশি দিন পাইনি।
বলচিত স্যার মনে নেই। জুলকাকে কোথায় কোথায় কোথাকার শাসক হিসেবে নিযুক্ত করেছিল? মনে করো, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। কলহরের রাজ তরঙ্গিনী থেকে জানা যায় কি? কাশ্মীরে তক্ষশিলাতে কাশ্মীর। 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 জুলকাকে কাশ্মীরের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। দেখো বেঙ্গলি ভার্সন নোটে কিন্তু সুন্দরভাবে বলা আছে। কুনাল ছিল তার নেক্সট সাকসেস। মহেন্দ্র কি করেছিল, কোথায় পাঠিয়েছিল? সিংহলে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাকে ধর্ম ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স অফ দ্য বায়ু পুরাণ, আমরা যে 18 পুরাণ রয়েছে তার মধ্যে বায়ু পুরাণ থেকে আমরা জানতে পারি যে অশোকের পরে কুনাল রুল ফর 8 years, বাট এক্সটেন্ট অফ হিজ ডোমিনিয়ন ওয়াজ নট ইন্ডিকেটেড দেয়ারিন। মানে বলা হয় যে অশোকের মৃত্যুর পরে যে সিংহাসনে বসেছিল তার পুত্র কুনাল, যাকে আমরা ব্লাইন্ড এম্পায়ার বলে থাকি, বলেছিলাম যে অনেক ক্ষেত্রে বলা তিনি জন্মান্ধ ছিলেন, অনেক ক্ষেত্রে বলা অশোক তার নিজের হাতে তার পুত্রকে হত্যা অন্ধ করেছিল। তাই এটার সোর্স আমরা যদি বেশি আমাদের সোর্স বলে কোন পুরাণ থেকে জানতে পারি, তাহলে আমরা কিন্তু বায়ু পুরাণ বলবো। জেনারেলি এত ডেপথে কোশ্চেন থাকে না, তবে বিশেষ মেন্সে কিন্তু মাঝে মাঝে একটু উল্টো পাল্টা কোশ্চেন দিয়ে থাকে। The 10th and last ruler of the Mauryan Empire was Brihadrath. আমরা জানি মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ, যাকে according to the testimony of বানভট্টের যে বানভট্টের বই থেকে, হর্ষচরিত থেকে আমরা জানতে পারি এগুলো অ্যাকর্ডিং was murdered by his general, তার যে সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ, তিনি তাকে হত্যা করে সিংহাসন আরোহণ করে 187 খ্রিস্টপূর্বাব্দে। এটা আমরা পড়েছি 187 খ্রিস্টপূর্বাব্দে। কুচকাওয়াজের কুচকাওয়াজ ছিল, কুচকাওয়াজ মানে প্যারোড বলি, প্যারোডের সময় কি করেছিল পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে পাটলিপুত্র সিংহাসনে বসেছিল। দ্য এম্পায়ার ফাউন্ডেড বাই হিম নোন অ্যাজ দ্য শুঙ্গ ডাইনেস্টি, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করলেন। এবং সেই when বৃহদ্রথ ডেথ 185 যখন বৃহদ্রথ ডেথ হলো, উইথ দ্য বৃহদ্রথের ডেথ, তো এক সেকেন্ড, অ্যাকচুয়ালি যে এখানে বৃহদ্রথকে কিন্তু এই সময় হত্যা না করে বন্দি করেছে, যতটা আমরা জানি 187-তে সিংহাসনে বসলেও কিন্তু বৃহদ্রথের ডেথকে 150 বলা হয়। তা হিস্ট্রি এবার 185-তে ডেথের পর থেকে মৌর্যান এম্পায়ার কেম ইনটু এন্ড উইথ দ্য লাস্ট 1st century অফ অশোকের ডেথ, এবং তারপর চন্দ্রগুপ্ত মৌর্য যেটা শুরু করেছিল সেটা কমপ্লিটলি বৃহদ্রথের সাথে মৌর্যান এম্পায়ার শেষ হয়। বাট ডিক্লাইনের মধ্যে যে মৌর্যান এম্পায়ার যে ডিক্লাইন করেছিল, মৌর্যান এম্পায়ার ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসের পিছনে আমাদের কিছু ঐতিহাসিকদের মতামত জানতে হবে। তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, তিনি বলেছেন হিসেবে বলেছেন যে ব্রাহ্মিক্যাল রিয়াকশন ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডাউনফল অফ মৌর্যান এম্পায়ার। যে ব্রাহ্মণ তান্ত্রিক যে শাসন আমরা দেখেছি যে মৌর্য এম্পায়ারে ব্রাহ্মণদের খুব বেশি চলতো, তারপর অশোকের সময়ে যে ব্রাহ্মণদেরকে অনেকটাই রেস্ট্রিক্টেড করা হয়। এই ব্রাহ্মণকাল রিয়াকশন was responsible for the downfall of Mauryan Empire. ব্রাহ্মণ শাসিত ব্রাহ্মণদেরকে যে প্রায়োরিটি দেওয়া হতো, এই কারণে মৌর্যান এম্পায়ার ডিস্ট্রয় হয়েছে। ডিডি কোসাম্বি বলেছেন যে হেভি ইকোনমিক প্রেসার ওয়াজ দ্য চিফ কজ অফ দ্য ডাউনফল অফ দ্য মৌর্যান এম্পায়ার। যে অর্থনৈতিক যে প্রেসার ছিল, কারণ মৌর্যান এম্পায়ারে প্রচুর অর্থনৈতিক প্রেসার ছিল, বড় সাম্রাজ্য মেনটেন করতে, বড় যে আমাদের সেনাবাহিনী মেনটেন করতে প্রচুর টাকা পয়সা লাগতের জন্য হিউজ ট্যাক্স কালেক্ট করতে হতো। এই ইকোনমিক প্রেসারের জন্য মৌর্যান এম্পায়ার ডাউনফল করেছে। ঘোষাল, আমাদের ঐতিহাসিক ঘোষাল বলেছেন যে প্রোপোগেশন অফ বুদ্ধিজম ডিউরিং দ্য অশোক পিরিয়ড ডিস্টার্ব দ্য ব্রাহ্মিক্যাল সোসাইটি এন্ড রিলিজিয়াস অর্ডার হুইচ উইকেন্ড দ্য স্টেট। বলে অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তখন যে ব্রাহ্মণদের যে শাসন ব্যবস্থা, ব্রাহ্মণদের যে সোশ্যাল অর্ডার ছিল, সেটা বিভিন্নভাবে ডিস্টার্ব হলো। কারণ বৌদ্ধরা যখন এখানে প্রায়োরিটি পেল, তখন ব্রাহ্মণরা নিজেদের সমাজে উইক মনে করলো, তাই ইন্টারনালি সাম্রাজ্যটাকে অনেকটাই ডিস্ট্রয় করেছে।
যেটার সোর্স আমরা সব থেকে বেশি নিয়ে থাকি সেটা হচ্ছে রোমিলা থাপর। রোমিলা থাপর says the nature of the organization of administration and the faulty conception of state ultimately caused the downfall of the empire. রোমিলা থাপর বলেছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্যের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছে। যে নেচার অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, যে পদ্ধতিতে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল সেই পদ্ধতিটা দায়ী করেছে রোমিলা থাপর। আচ্ছা, এবার মৌর্যান অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। যে মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা কি ধরনের ছিল। আমি অলরেডি বলে দিয়েছি মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেশন 4টে ডিভিশনে ভাগ ছিল। এটা ছিল সেন্ট্রাল, প্রভিন্সিয়াল, ডিস্ট্রিক্ট এন্ড দ্য ভিলেজ। জেনারেলি দুটো বলা হয় কারণ সেন্ট্রাল, প্রভিন্সিয়াল, এবং যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে 4টে ভাগ, কারণ যে প্রত্যেকটা প্রভিন্স আবার বিভক্ত ছিল, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আবার ভিলেজ ছিল। দ্য অ্যাডমিনিস্ট্রেশন was of the city of the পাটলিপুত্র was separate। যেমন আমাদের দেখো যে দিল্লির ক্ষেত্রে একটা অন্য ধরনের শাসন ব্যবস্থা আমার থাকে, কারণ দিল্লি আমাদের জাতীয় ক্যাপিটাল হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটা কেন্দ্র শাসিত অঞ্চল। সেরকম পাটলিপুত্র যেহেতু তাদের কিংডম ছিল বা ক্যাপিটাল ছিল, এই কারণে পাটলিপুত্রের অ্যাডমিনিস্ট্রেশন সেপারেট টাইপের ছিল। তাহলে প্রথম সেন্ট্রালে কি হতো, দ্য কিং ওয়াজ দ্য সুপ্রিম অথরিটি, রাজাকে সব থেকে বেশি পাওয়ারফুল বা সুপ্রিম অথরিটি দেওয়া হতো। হি টুক অল ইম্পর্টেন্ট ডিসিশন কনসার্টিং দ্য এম্পায়ার, যেটা হচ্ছে রাজত্ব সম্পর্কিত সমস্ত ইনফরমেশন। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার, দে অ্যাক্টেড অ্যাজ এ কিং অ্যাডভাইজার। রাজার যে অ্যাডভাইজার বা যাকে হচ্ছে বলে অ্যাডভাইজারকে কি বলে, পরামর্শদাতা। পরামর্শদাতা একদম। তাহলে রাজার পরামর্শদাতা হিসেবে কাজ করতো এই যে বিভিন্ন মন্ত্রী যারা থাকতো। তা এম্পায়ার ডিভাইডেড ইনটু মেনি প্রভিন্সিয়াল, যে সেন্ট্রাল ছিল বিভিন্ন প্রভিন্স বিভক্ত ছিল, হেডেড বাই এ প্রিন্স, প্রত্যেকটা একটা প্রিন্সের যে রাজা হবে সে রাজার দ্বারা মানে রাজপুত্রের দ্বারা হতো। হি রুলড দ্য প্রভিন্স অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কিং অ্যাসিস্টেড বাই মেনি অফিসার। এই যে বলা হয় যে তক্ষশিলাতে যেমন হচ্ছে আমাদের এই যে সুসেনকে পাঠানো হয়েছিল, উজ্জয়িনীতে যেমন অশোককে পাঠানো হয়েছিল, সেরকম এই প্রভিন্সের হেডের জন্য কোনো রাজপুত্রকে পাঠানো হতো এবং সে সেখানে রাজত্ব মানে সেখানে পাওয়ারফুল ছিল এবং সে বিভিন্ন অফিসার দ্বারা, এবং এটাকে দেখো এটাকে গভর্নর হিসেবে বলা হয়। অ্যাকচুয়ালি মানে প্রিন্স হলেও সে কি হয় গভর্নর হিসেবে বলা হয়। এবং এর মধ্যে এক পোস্ট ছিল যেটাকে যুবরাজ বলা হতো। পরে বলছি যে যুবরাজ পোস্টটা বলা হতো, মানে যুবরাজ বলতে কি হতো যে একজন রাজার তো 100টা তো ছেলে আছে, তার মধ্যে সবাই তো রাজা হতে পারে না। কি হয় রাজত্বের মধ্যে রাজা হওয়ার আগেই কাউকে রাজার আগে থেকেই বলে দেওয়া হয় যে এ সব দিক থেকে যোগ্য, এই জন্য একে যুবরাজ ঘোষণা করা হলো। এবার রাজা যদি কোনো কারণে হয় তখন সেই যুবরাজের হচ্ছে রাজ্যাভিষেক করা হবে বা তাকে রাজা করা হবে, সেটাকে যুবরাজ বলা হয়। যুবরাজ পোস্টটা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে থাকে, নোটসের মধ্যে আমরা পাবো নিশ্চয়ই। এরপর এই যে প্রভিন্স ছিল, প্রভিন্স গুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাগ ছিল, যার মধ্যে প্রাদেশিক ডিস্ট্রিক্ট ছিল, হেড অফ দ্য ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের যে হেড হতো তাকে প্রাদেশিক বলা হতো, প্রাদেশিক বলা হতো। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই দ্য, যেটা যুক্তাস বলা হতো আর রাজুক বলা হতো, এদের দ্বারা হেড করতো। হি ওয়াজ মেজার দ্য ল্যান্ড অ্যান্ড কালেক্টেড ট্যাক্স অ্যান্ড দ্য মেনটেন ল। যে প্রাদেশিক যে হতো সে হচ্ছে ল্যান্ড কার থেকে কালেক্ট ট্যাক্স করতো এবং ল এবং অর্ডারকে মেনটেন করতো। প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট ছিল সেগুলো ভিলেজে সেপারেট ছিল। ভিলেজ ওয়াজ মেড আপ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভক্ত ছিল। এই ভিলেজ ডিস্ট্রিক্ট গুলো অফিসিয়াল মেকিং অফ দ্য ভিলেজ বাউন্ডারি, মেইনলি ল্যান্ড রেকর্ড এন্ড কালেক্টিং ট্যাক্সেস। মানে ল্যান্ড রেকর্ড বলতে যে কার আন্ডারে কতটা জমি রয়েছে সেই রেকর্ড রাখা হতো এবং ট্যাক্স কালেক্টেড করা হতো। Each village had a headman and one chooses by the villagers themselves. যে রাজত্বের মধ্যে যে ভিলেজের যে হেড হবে তাকে যারা গ্রামের লোকেরা হতো ডিসাইড করতো। এবং মৌর্যান মন্ত্রী পরিষদ যেটা রয়েছে সেই মন্ত্রী পরিষদকে আমরা ক্যাটেগরাইজ করবো যে কারা কারা কোন কোন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল। এগুলো আমরা
অলরেডি বেঙ্গলি ভার্সনের নোটটা দেওয়া রয়েছে, এখানে আবার একটু ইংলিশে দেওয়া আছে। মন্ত্রী যে হতো, সে চিফ মিনিস্টার, তাকে মন্ত্রী বলা হতো। যে হাই প্রিস্ট হতো তাকে পুরোহিত বলা হতো। সেনাপতি যে কমান্ডার ইন চার্জ হতো, যুবরাজ, এই কথাটাই বলছিলাম দেখো, যুবরাজ ক্রাউন্ডেড প্রিন্স, মানে যে ক্রাউন্ডেড বলতে যাকে আগে থেকেই ডিসাইড করা হতো সে রাজা হবে, অর্থাৎ রাজার পরে সে রাজা হবে, তাকে যুবরাজ বলা হয়। সমাহর্তা বলা হয় কালেক্টর অফ রেভিনিউ, যারা রেভিনিউ কালেক্টর, রাজস্ব আদায় করতো। যেটাকে যুক্তা বলা হয়, যেটা সাবঅর্ডিনেট অফিসার ইনচার্জ অর রেভিনিউ অফ দ্য কিং, রাজার হয়ে রাজার যে রেভিনিউ কালেক্টর তাকে যুক্তাস বলা হতো। আর প্রশস্তি যেটাকে বলা হয় হেড অফ দ্য প্রিজন, যে বিভিন্ন যে জেলে যে হেড হতো তাকে প্রশস্তি বলা হতো। স্বর্ণিদাতা হেড অফ ট্রেজারি, যে রাজার যে সম্পদ হতো তার যে হেড থাকতো, হেড অফ দ্য ট্রেজারি। নায়কা বলা হতো হেড অফ দ্য সিটি সিকিউরিটি, যে রাজ্যে আমাদের সিটিটা রয়েছে পাটলিপুত্র বা বিভিন্ন সিটির যে সিকিউরিটি হেড হতো তাকে নায়ক বলা হতো। পৌর বলা হতো যে সিটি বিভিন্ন রাজ্যের যে পুলিশ হতো তাকে পৌর বলা হতো। চিফ জাস্টিসকে যে বলা হতো এটা কি বলতো, বারবারিক। আচ্ছা বারবারিক, ওকে ওকে। আর হচ্ছে এটা আমরা জানি কর্মন্তিকা হেড অফ দ্য ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দ্য ফ্যাক্টরিজ, যাকে কর্মান্তিকা বলা হয়। দণ্ডপাল, ভেরি ভেরি গুড, হেড অফ দ্য পুলিশ, পুলিশের যে হেড হতো তাকে দণ্ডপাল বলা হতো। যে কণ্টক শোধক আর হচ্ছে দণ্ডপাল, এই কণ্টক শোধকটা এখানে মনে হয় দেওয়া নেই। আচ্ছা, এই যে দুটো, এই যে দুর্গা পাল হতো হেড অফ দ্য রয়্যাল ফোর্ট, আর আন্না পাল হতো হেড অফ দ্য ফুড গ্রেনস, মানে যারা হচ্ছে খাদ্য সংক্রান্ত, যে খাদ্য যেমন ফুডের যে হেড হয়, মানে যে খাদ্য সংক্রান্ত যে বিভিন্ন যেসব জায়গায় খাবার থাকে সেখানে হেড, এটাকে আন্না পাল বলা হয়। দুর্গা পাল, আন্না পাল আর দণ্ডপাল। আর হচ্ছে রাজুক, যেটা গুরুত্বপূর্ণ পোস্ট ছিল, অফিসার রেসপন্সিবল ফর দ্য ল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ফিক্সিং ইটস বাউন্ডারি, যেটাকে রাজুক বলা হতো। আর প্রাদেশিকা বলা হতো হেড অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ হতো তাদেরকে প্রাদেশিকা বলা হতো। এখানেও দেখো আমি বলে দিয়েছিলাম এই যে প্রাদেশিকা, তো এই জায়গাগুলো আমি দেখো প্রত্যেকটা এখানে আমাদের মেনশন করা আছে, তারা কি কি কাজ করে থাকে সেই সম্পর্কে বলা রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের কিছু জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে হবে। জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রয়েছে কি, জাস্টিস ওয়াজ প্রভিন্স বাই দ্য কিং, প্রাদেশিকা অ্যান্ড রাজুক এট এ লোয়ার লেভেল ওয়াজ ভিলেজ হেডম্যান। প্রথমে রাজা কি করতো, জেনারেলি জাস্টিস করতো। রাজা কোনো জায়গায় না থাকলে প্রাদেশিক রাজুক যে যার নিজস্ব জায়গায়, এবং যদি একদম গ্রাম হয় তাহলে গ্রামের যে হেড, যাকে ভিলেজার্সরা ইনক্লুড করেছে বা সিলেক্ট করেছে, সে ভিলেজ হেডম্যান জুডিশিয়ালে করবে। দু ধরনের কোর্ট, ওকে এখানটায় দেওয়া আছে, দু ধরনের কোর্ট আমরা লক্ষ্য করতে পারি। ওকে, তো জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিং বললাম অরিজিনালি যে একদম টপ লেভেলের কিং হয়ে থাকে, কিং না থাকলে প্রাদেশিক রাজুক, এবং একদম লোয়ার লেভেলে ভিলেজ হেডম্যান যে হয় সে করে থাকে। দু ধরনের কোড বললাম, যেগুলো সিভিল কোড হয়ে থাকে। সেই সিভিল কোডের ক্ষেত্রে যে ইন কেস অফ রিড্রেসিং কেস অফ ম্যারেজ কন্ট্রাক্টস, এগুলো সম্পর্কে যেগুলো হচ্ছে ধর্ম মহামাত্র, যেগুলো এটাকে ধর্মাস্থতা, ধর্মাস্থতা বলা হয়, যারা হচ্ছে বিভিন্ন এই যে রাজস্ব সংক্রান্ত বা সিভিল কোর্টের ক্ষেত্রে হয়ে থাকে যেটা ধর্মস্থতা বলা হয়। ধর্মস্থতা বলা হয়। আর কণ্টক শোধক, কণ্টক শোধক বলেছিলাম যে কণ্টক শোধক কাদেরকে বলা হয়, যারা ক্রিমিনাল কোর্টের সাথে যুক্ত, বা যারা হচ্ছে ক্রিমিনাল কেস, হু ট্রাইড ক্রিমিনাল কেসেস অর দ্য ট্যাক্স ইভেশন, মানে যারা ওই যে টাকা চুরি করছে, ট্যাক্স চুরি করছে, সেই হলে কণ্টক শোধক। দুটো আমি বলেছিলাম দু রকম কোর্ট, এটা ধর্মস্থতা আর একটা হচ্ছে কণ্টক শোধক।
আর আর্মির মধ্যে ছিল এই জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আর্মি রয়েছে। সে আর্মি সম্পর্কে আমাদের দু চারটে ইনফরমেশন জানতে হবে যে আর্মি মরিয়ান ওন বিগ আর্মি, যে অ্যাকর্ডিং টু প্লিনি, যে প্লিনির যে বই রয়েছে হিস্ট্রি প্লিনির বই থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের 6 লক্ষ ফুট সোলজার ছিল, মানে যেটাকে পদাতিক সৈন্য বলা হয়, 6 লক্ষ ছিল। 30,000 হচ্ছে ক্যাভালরি। ক্যাভালরিটা কি বলতো? অশ্বারোহী, তাই তো? অশ্বারোহীকে ক্যাভালরি বলা হয়। আর 900 হাতি ছিল। ওকে, আর অ্যাকর্ডিং টু মেগাস্থিনিস দ্য আর্মি ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য 6 কমিটি কনসিস্টিং অফ 5 মেম্বার ইচ। এরকম করে 30 জন অফিসার ছিল। 30 জন অফিসার জেনারেলি এ করতো। 6টা কমিটি ছিল, প্রত্যেক কমিটিতে 5 জন করে মেম্বার ছিল। এটা হচ্ছে 30 জন টোটাল অফিসার আমরা লক্ষ্য করতে পারি। এরপর আর্মির পরে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন। যে রেভিনিউ কি হতো, বিভিন্ন যে ভাগগুলো ছিল সেখান থেকে বিভিন্ন রেভিনিউ কালেক্ট করা হতো, যেগুলো দুর্গ বা সিটি থেকে রেভিনিউ কালেক্ট হতো, গ্রাম থেকে, রুরাল এরিয়া থেকে অর্থাৎ রাষ্ট্র থেকে রুরাল কালেক্ট হতো, মাইন্স বা খান মানে যে বিভিন্ন খনি থেকে এখান থেকে রেভিনিউ কালেক্ট হতো। এটাকে হচ্ছে বণিক প্রথা থেকে অর্থাৎ রোড এবং ট্রাফিক ট্রান্সপোর্টের জন্য কালেক্ট করা হতো। আর বিভিন্ন বন থেকে, ফরেস্ট বা বন থেকেও রেভিনিউ কালেক্ট করা হতো। এই জায়গাগুলো থেকে জেনারেলি রেভিনিউ কালেক্ট তারা করতো। মৌরিয়ান এম্পায়ারে রেভিনিউ কালেক্ট হতো এইসব জায়গাগুলো থেকে। ইম্পোর্ট ডিউটিস ছিল। ইম্পোর্ট ডিউটিস বলতে কি, যে প্রবেশ্য এবং ইম্পোর্ট ডিউটিস হতো 20% অফ কস্ট প্রাইস। মানে দেখবে যে ইম্পোর্ট ডিউটি থাকে, আমরা যদি কোনো জিনিস বাইরে থেকে নিয়ে আসি আমাদের একটা ট্যাক্স দিতে হয়, সেটা ছিল 20% ট্যাক্স দিতে হতো। 20% ইম্পোর্ট ট্যাক্স বা ইম্পোর্ট দিতে হতো, যেটা বলা হয় পান্নাধ্যক্ষ আর পান্না অধ্যক্ষ। যে পান্নাধ্যক্ষ এবং পান্না অধ্যক্ষ দুরকম পোস্ট বলা হতো, যারা রেসপন্সিবল ফর দ্য ভেরিফাই দ্য এভরি ইম্পোর্ট অফ দ্য স্টেট। মানে যেসব জিনিস ইম্পোর্ট করা হচ্ছে স্টেটের মধ্যে সেগুলো যেন প্রপার ঠিকঠাক জিনিস নিয়ে আসা হয়। They are also responsible for the export of each article from the state and collected revenue for the, যেটা হচ্ছে নিষ্কর্মণ, এটা কি বলতো, নিষ্কর্ম। আচ্ছা, যে কি হতো যে এই জায়গাগুলো থেকে ট্যাক্স কালেক্টেড করা হতো যাতে তাদের স্টেটের মধ্যে টোটালি মানে ট্যাক্সটা ঠিকঠাক কালেক্টেড হয়, প্রত্যেকে যাতে ঠিকঠাক ট্যাক্স দিয়ে থাকে, সেগুলো ইম্পোর্ট ডিউটির মধ্যে। এবং তার মধ্যে দেখো আরো বাকি যারা থাকতো তাদেরকে সেলস ট্যাক্স দিতে হতো। মানে তুমি যে কিছু বিক্রি করছো সেই সেলস ট্যাক্স তোমাকে দিতে হতো। ট্যাক্স অর ইম্পোস্ট অন দা এভরি আর্টিকেল বিফোর ইট ইজ সোল্ড অর পারচেসেড বাই দা, এই যে শুল্কাধ্যক্ষ। ওকে, যে শুল্কাধ্যক্ষ যেসব ট্যাক্স কালেক্ট করতো তাদের উপর শুল্কাধ্যক্ষ কাছ থেকে যারা কিনবে সেটা ট্যাক্স দিতে হতো। ট্যাক্স গুলো মেনশন করা আছে 9.5% হতো, বেসিক ক্যালকুলেশন 5%, আইটেম সোল্ড বেসিস অন দ্য মেজারমেন্ট। তো এভাবে ট্যাক্স হতো। কোন কোন জিনিসের উপর হতো, যেগুলো হচ্ছে অ্যানিমেল স্লটার হাউস, ট্যাক্সেস অন দ্য ম্যানুফ্যাকচারিং হাউস, ট্যাক্সেস অন দ্য গ্যাম্বলিং হাউস, সমস্ত জিনিসের উপর কিন্তু ট্যাক্স দিতে হতো। কিছু সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ইকোনমিক কন্ডিশনস আন্ডার মৌরিয়ান। কৌটিল্যের অর্থশাস্ত্র আর মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে আমরা সেই সময় সামাজিক জীবন সম্পর্কে জানতে পারি, সোসাইটি এবং সোশ্যাল কন্ডিশন জানতে পারি পিপলদের। বর্ণ at the caste system at the stages of religious discipline took a defined shape which corresponds to the Hindu caste system। আমরা এখান থেকে দেখতে পাই যে বর্ণ ব্যবস্থা সেই সময় ছিল। স্লেভারি ওয়াজ an established institution, মানে সেই সময় যে দাসত্ব ছিল সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, মানে একটা টোটালি লিগাল ছিল। ওমেন ওয়ার প্লিডেড ইন দ্য হাই এস্টিম, মহিলাদের কিন্তু বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করা হতো। এবং আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের যেসব দেহরক্ষীরা ছিল তারা কিন্তু সমস্ত মহিলারাই থাকতো। রাজপ্রাসাদ রক্ষা থেকে দেহরক্ষীরা কিন্তু, এই জন্য ওমেনদের কিন্তু একটা প্রথমের দিকে একটা বড় পজিশন দেওয়া হয়েছিল, যেটা ল্যাটার মৌরিয়ান এবং গুপ্ত এম্পায়ারের ল্যাটারে কিন্তু এগুলো ধীরে ধীরে টোটালি ডিক্লাইন হতে থাকে। সবকিছুর প্রথমের দিকে যখন স্ট্রং রুলার থাকে তখনই মেয়েদের
মানে যে সে বলা হয় যে পজিশন, সেটা কিন্তু স্ট্রং থাকে। যত উইক হবে এম্পায়ার, তত কিন্তু মেয়েদের সম্মান কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। Okay? জৈনিজম বুদ্ধিজম ওয়াজ দ্য মেন রিলিজিয়ান। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি রিলিজিয়ান ছিল। কিছু কিছু ক্ষেত্রে সেভারেল মাইনর রিলিজিয়ান, যেমন আজীবক ধর্ম কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা উল্লেখ পাই, যেমন বিন্দুসার আজীবক ধর্মের ফাউন্ডার ছিল। কিন্তু জেনারেলি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম বেশি মেন রিলিজিয়ান, কারণ জৈন ধর্মের ফলোয়ার ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং বৌদ্ধ ধর্মের অশোক। দ্য মৌর্যান রুলার টুক মাচ পেন টু স্প্রেড এডুকেশন টু সেট আপ লিটারেলি স্ট্যান্ডার্ড their subject as well. University of তক্ষশিলা এবং বেনারস earned world fame for teaching Brahmanical and Buddhist literature. এই তক্ষশিলা থেকে আমরা তক্ষশিলা, আর এতে তক্ষশিলাতে ব্রাহ্মণ বেশ হয়ে থাকে, মানে ব্রাহ্মণদেরকে নিয়ে বা ব্রাহ্মণদের যে শিক্ষা সেটা বলা হয়। আর এই যে বেনারসের যে বৌদ্ধ ধর্মের, কারণ এই দুটো লিটারেচারের উপর কিন্তু, বা এই দুটো ইনস্টিটিউশন যে তক্ষশিলা এবং বেনারস কিন্তু সবচেয়ে বেশি ফ্লারিস্ট হয়েছিল মৌর্যান এম্পায়ারের সময়। মৌর্যান আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে কি দ্য পিরিয়ড অফ মৌর্যান কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি ইন দ্য ফিল্ড অফ ইনক্লুডিং এগ্রিকালচার, স্ক্রিপচার মানে যে মৃৎশিল্প বলা হয়, মানে মাটির যে জিনিসগুলোকে স্ক্রিপচার বলা হয়, ইঞ্জিনিয়ারিং, পলিসি এক্সেট্রা। দ্য প্যালেস অফ চন্দ্রগুপ্ত মৌর্য মেড অফ উড, এটা কিন্তু প্রচুর এসে থাকে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ কি দ্বারা নির্মিত ছিল, আমি কিন্তু লিখেছিলাম। অশোক during his long reign further improved the wooden work and building his capital added many attractive edifice. অশোক কি করলো, এর উপর বিভিন্ন ভাবে মডিফাই করলো সামথা রাজপ্রাসাদটাকে। অশোক প্রায় 84,000 স্তূপ বিভিন্ন জায়গায় নির্মাণ করিয়েছিল। অশোক প্রায় 84,000 স্তূপ বিভিন্ন জায়গায় নির্মাণ করেছিল। দোজ বিল্ডিংস আর মেড অফ রক এবং ব্রিক, জেনারেলি বেশিরভাগ রক এবং ব্রিক দিয়ে, ব্রিক বলতে ইট, রক মানে পাথর এবং ইট দিয়ে তৈরি হতো। দ্য আর্ট অফ দ্য স্ক্রিপচার এন্ড দ্য রক কাটিং ওয়াজ অলসো রিচ দ্য জেনিথ ডিউরিং দ্য অশোকের টাইমে। তাহলে অশোকের টাইমে এগুলো কিন্তু সব থেকে বেশি ফ্লারিস্ট হয়েছিল। সেভেন্থ রক কাট স্যাংচুরিজ লাইং অফ 25 মাইল অফ গয়া, যেটা সব সেভেন্থ রক টেডি গয়া থেকে 25 মাইল দূরে পাওয়া গেছে। গয়া বিহার থেকে 25 মাইল দূরে পাওয়া গেছে। চারটে যেগুলো আমরা বরাবর হিলসে পেয়ে থাকি, এগুলো আমরা বলেছি, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আমি কিন্তু অলরেডি বেঙ্গলি ভার্সনের নোটটায় বলে দিয়েছি। বরাবর হিলস থেকে আমরা পেয়ে থাকি, তিনটে পাই নাগার্জুন হিল থেকে, এটাও আমি বলেছিলাম, নাগার্জুন হিল থেকে আমরা তিনটে সোর্স পেয়ে থাকি বিলঙ্গিং টু দ্য অশোক অ্যান্ড হিজ সাকসেসর। দ্য কেভস আর দ্য ফাইন এক্সাম্পল অফ মৌর্যানার, যেসব গুহা পাওয়া গেছে সেই গুহাগুলো অশোকের মৌর্যান এম্পায়ারের ফাইন এক্সাম্পল বহন করে। দ্য এক্সাম্পল ইউজ টু রিলিজিয়াস সেরিমনিজ অ্যান্ড দ্য অলসো অ্যাসেম্বলি হলস। এই গুহাগুলোতে কি হতো, বিভিন্ন রিলিজিয়াস সেরিমনি হতো বা বিভিন্ন ধর্মীয়, এরকম বরাবর গুহা বা এগুলোতে বুদ্ধিস্ট কাউন্সিল এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো এছাড়া বিভিন্ন অ্যাসেম্বলি হল, যখন বিভিন্ন অ্যাসেম্বলি হয় বা বিভিন্ন আলোচনা হয় তখন এই গুহাগুলোতেই তারা করে। খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে চারটে জিনিস আমি এখানে মার্ক করেছি প্রপারলি। এটা মনে হচ্ছে তোমাদের বেঙ্গলি ভার্সনের নোটে বলা নেই, এটা হচ্ছে এখানে আমি পেয়েছি, এখানে অ্যাড করেছি যে সিঙ্গল লাইন ক্যাপিটাল। এই জায়গাটা একটু দেখে রাখবে যে সিঙ্গল লাইন ক্যাপিটাল এটা কোথায় পাওয়া গেছে। এটা কিন্তু রামপুরবাতে পাওয়া গেছে, একটু মনে রাখবে। সিঙ্গল লাইন ক্যাপিটাল এটা পাওয়া গেছে রামপুরবাতে, আর সিঙ্গল বুল ক্যাপিটাল এটা পাওয়া গেছে রামপুরবাতে। দুটো কিন্তু মনে রাখবে, সিঙ্গল লায়ন এবং সিঙ্গল বুল ক্যাপিটাল দুটোই কিন্তু রামপুরবাতে পাওয়া গেছে, ঠিক আছে। আর যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা 4 লায়ন ক্যাপিটাল, 4টে লায়ন যেটা পাওয়া গেছে সেটা কিন্তু সারনাথে পাওয়া গেছে। এটা মাঝে মাঝে এসে থাকে, এটা যে সিঙ্গল লায়ন ক্যাপিটাল আর 4 লায়ন ক্যাপিটাল, এই সাঁচি এবং সারনাথে দুটো জায়গাতে কিন্তু 4 লায়ন ক্যাপিটাল পাওয়া গেছে। এটা একটু, যে লায়ন ক্যাপিটালটা অনেকে ভুল করে থাকে, এটা একটু দেখে শুনে করবে যে অপশন কি দিয়েছে। যদি প্রপারলি বলে সিঙ্গল লায়ন ক্যাপিটাল তাহলে রামপুরবা, 4 লায়ন ক্যাপিটাল বললে সারনাথও হবে সাঁচিও হবে, দুটোই কিন্তু কারেক্ট হবে। আর যেটা থাকলে কি হবে, দুটো অপশন দেবে না জেনারেলি, দুটো অপশন জেনারেলি থাকে না, এবার যদি দেওয়া থাকে
তাহলে আমরা যদি পিরিয়ডিক্যালি ভাবি তাহলে সারনাথটা আগে করবে, তারপর সাঁচিটা করবে, কারণ সারনাথেরটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুটো জেনারেলি দেয় না। বলো। স্যার বলছিলাম যে একটা জায়গায় আমি দেখছি ওখানে 4 লায়ন ক্যাপিটালে কটা লায়ন দেখা যায়, যে ওই বইটা দিচ্ছে যে 3টে একটা অদৃশ্য, তাই কি? না না, 4টেই হবে। 4 লায়ন ক্যাপিটাল এই কারণেই বলা হয় কারণ 4টে লায়ন চারদিকে রয়েছে, চারদিকে মুখ করে 4টে লায়ন রয়েছে বলেই 4 লায়ন ক্যাপিটাল বলা হয়। ঠিক আছে, একসাথে সাঁচি সারনাথ একসাথে দেবে না, যদি একসাথে দেয় তাহলে সারনাথ আগে করবে তারপর সাঁচি করবে, কারণ সারনাথেরটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, কিন্তু মনে রাখবে দুটোই কিন্তু 4 লায়ন ক্যাপিটাল আছে। আর যদি বলা হয় কার্ভড লায়ন ক্যাপিটাল, সেটা আমরা ধৌলিতে পেয়েছি, ধৌলিতে। ওকে, আর ধৌলি এটা হচ্ছে এনগ্রেভড এলিফ্যান্ট, মানে এনগ্রেভড এলিফ্যান্ট বলতে কার্ভড এলিফ্যান্ট বললে সেটা হচ্ছে ধৌলিতে, আর এনগ্রেভড এলিফ্যান্ট যদি বলা হয় সেটা হচ্ছে কলসিতে, KALSI, এলিফ্যান্ট, ধৌলি আর কলসি। এটা জেনারেলি এটা খুব বেশি আসে না, কিন্তু সিঙ্গেল আর 4 লায়ন ক্যাপিটাল যেটা রয়েছে এটা কিন্তু মাঝে মাঝে এসে থাকে। এটা কিন্তু প্রবাবলি তোমাদের বেঙ্গলি ভার্সনের নোটটায় বলা নেই। ওকে, মনে হচ্ছে আমার যতটা মনে কলসিটা আছে। কি উড়িষ্যা এটা? কোনটা? হ্যাঁ, কলসি উড়িষ্যাতে, কলসি জায়গাটা উড়িষ্যাতে রয়েছে, ভুবনেশ্বরের কাছে রয়েছে। আচ্ছা, দ্য Mauryan artisans also started practice of the hewing of caves and the rock for the leaves. The earliest example was the বর্বরা cave. বর্বরা cave আমরা জানি যে আজীবকদের উদ্দেশ্যে বিন্দুসার দান করেছিল। এখান থেকে কি এইসব জায়গাতে প্র্যাকটিসেস অফ হিউইং আউট কেভস ফ্রম রক্স, মানে কি এইসব জায়গাতে তারা কি করতো, বসবাস করা শুরু করে, যেখানে বিভিন্ন মঙ্ক যারা রয়েছে তারা বসবাস করত, যে আজীবক সন্ন্যাসীরা কিন্তু এই বরাবর গুহাতে বসবাস করত। স্তূপ যেগুলো বিল্ড থ্রু আউট দ্য এম্পায়ার অ্যান্ড ইনসায়ার দ্য রিলিক অফ বুদ্ধ, মানে গৌতম বুদ্ধের যে বাণী সংক্রান্ত স্তূপগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। অফ দিস মোস্ট ফেমাস ওয়াজ সাঁচি অ্যান্ড ভারহুত, এগুলো আমরা অলরেডি পড়েছি। সাঁচি স্তূপ আর ভারহুত স্তূপ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট স্তূপের মধ্যে পড়ে। দ্য পাঞ্চড মার্ক সিলভার কয়েন্স, এটা কিন্তু মাঝে মাঝে খুব এসে থাকে, যে পাঞ্চড মার্ক যে সিলভার কয়েন গুলো রয়েছে যেটা মৌর্যান এম্পায়ার ক্যারি দ্য কোন পশু বা কোন পাখির সিম্বল বহন করে থাকে। এটা মনে রাখবে যে পিককের সিম্বল, পাঞ্চ মার্ক মানে পিককের বা যে ময়ূরের সিম্বল সংক্রান্ত কিছু সিলভার কয়েন পাওয়া গেছে, এগুলো কোন পশু বা কোন পাখি সিম্বল রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং এটা অ্যান্ড দ্য হিল অ্যান্ড দ্য সিসেন্ড অলসো পার্ট অফ দ্য কোট আর্ট, যেটা হচ্ছে এদের কোট আর্ট, মৌর্য সাম্রাজ্যে যে কোট আর্ট বলা হয়, মানে রাজস্ব যে শিল্প, সেই কোট আর্ট কিন্তু বলা হয় যে পিককের সিলভার কয়েনকে বলা হয়। আর দ্য অ্যাবান্ডেন্স অফ দ্য বিউটিফুল পটারি, যে পটারি শিল্প যেটা হচ্ছে নর্থ ব্ল্যাক পলিশড ওয়্যার, যেটাকে NBPW বলা হচ্ছে, এই ধরনের আর টেরাকোটা ফিগারও কিন্তু আমরা সেই সময় মৌর্যান এম্পায়ার থেকে পেতে। বিউটিফুল পটারি মানে যে বিভিন্ন যে পাত্র শিল্প হতো, সে পাত্র শিল্পের ওপর কি হতো, যে বিভিন্ন কারুকার্য করা, যেগুলো নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, মানে পাত্রের উপর কালো রং করে তার উপর পলিশ করা হতো বিভিন্ন রং দিয়ে, যেটাকে আমরা টেরাকোটা শিল্পের মতো বলতে পারি। আর টেরাকোটা শিল্পেরও আমরা এখান থেকে পেয়ে থাকি। আচ্ছা, এবার ক্যাটাগরিজ অফ অশোকের ইনস্ক্রিপশন, এগুলো আমরা অলরেডি পড়েছি, যে ভাব্রু থেকে আমরা জানতে পারি কনজারভেশন অফ বুদ্ধিজম, বুদ্ধিজমের সংরক্ষণ। বারাবির হিল থেকে আমরা জানতে পারি এনজয়েন্স, এটাকে টলারেশন বলা হয়, টলারেশন মানে যেটাকে হচ্ছে বলা হয় টলারেশন বা মানে সহ্য করার। এটা তরাই পিলার্স থেকে ক্যাটাগরাইজ অশোকের ইনস্ক্রিপশন, তরাই পিলার থেকে আমরা রেসপেক্ট অফ বুদ্ধিজমের রেসপেক্ট সম্পর্কে জানতে পারি। 14th রক টেডিক, 14টা রক টেডিক থেকে আমরা অশোকের অ্যাডমিনিস্ট্রেশন এথিক্স, আর মাইনর রক টেডিক থেকে আমরা অশোক যে ধর্মাশোক, ডিক্লেয়ার হিমসেলফ ধর্মাশোক অ্যান্ড ভেরি ঘোষকে যে ধম্ম ঘোষে পরিণত করেছিল, সেগুলো আমরা মাইনর রক টেডিক থেকে জানতে পারি। আর মাইনর রক টেডিক থেকে অরিজিনালি মাইনর রক টেডিক থেকে আমরা কি জানতে পারি, অশোকের পার্সোনাল হিস্ট্রি এবং ধর্ম সম্পর্কে জানতে পারি। এবং বলেছিলাম যে অশোকের মাইনর রক টেডিক থেকে আমরা জানতে পারি যে অশোক কিন্তু তার যে ভাইদেরকে যে হত্যা করেছিল তার সম্পর্কে কিন্তু বিভিন্ন অন্য তথ্য আমরা পেয়ে থাকি।
এটা কিন্তু বলা হয় যে মাইনর রক এডিক্ট থেকে আমরা জানতে পারি অশোক কিন্তু তার কোনো ভাইদেরকে হত্যা করেনি। তো অবশ্যই এটা নিয়ে মত পার্থক্য আছে। আর 7টা যে রক এডিক্ট রয়েছে সেগুলো থেকে অ্যাপেন্ডিক্স অফ দ্য রক এডিক্ট, মানে যে সূচিপত্র বলা হয়, সেই সূচিপত্র রক এডিক্ট গুলোর যে সূচিপত্র সেগুলো সম্পর্কে 7টা পিলার রক এডিক্ট থেকে আমরা জানতে পারি। ওকে, দেখো তো মোটামুটি আজকে আমাদের এখানে টোটালটা কমপ্লিট হলো। কিছুটা আমরা আফটার ম্যাথ অফ দ্য মৌর্যান, মৌর্যদের পরে যে পরবর্তী মৌর্যটা আমরা পরের দিন করব, যেটা আমরা শুঙ্গ ডাইনেস্টি, কান্ন ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টি, ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট, কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের ডাইনেস্টি গুলো আমি খুব বেশি বলবো না, কারণ ডাইনেস্টি গুলো আমরা অলরেডি বেঙ্গলি ভার্সনে খুব ভালোভাবেই পড়েছি। আমরা এইসব জায়গায় বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো নিয়ে পড়বো, যে কোন কোন বন্দরগুলো ছিল, সেই বন্দরগুলো থেকে কি কি ট্রেড হতো, আমাদের কিন্তু সেই জায়গাগুলো জোর দিতে হবে। কারণ আমরা যদি এখানেও রাজাগুলো সম্পর্কে পড়ি তাহলে কিন্তু বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সনের মধ্যে খুব বেশি পার্থক্য পাবো না। তাই জন্য এখানের পড়াটা আমাদের একটু অন্যভাবে পড়তে হবে। ওকে, সবার টপিক ক্লিয়ার? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।